দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে নির্দেশ তারেক রহমানের। দলীয় সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি নেতাদের। আরপিও নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। স্ববিবেচনায় প্রতীক দেবে এনসিপিকে। শাপলা নিয়েই নির্বাচনের আশা সার্জিসের। আরও শক্তিতে এগিয়ে আসছে বন্থা। সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে। বৃষ্টি ছাড়া তেমন প্রভাবের শঙ্কা নেই বাংলাদেশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দল যাকে মনোনীত করবে তার পক্ষে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে সবাইকে এক পরিবার হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন তিনি। সভা শেষে মনোনয়ন প্রত্যাশীরাও বলেছেন দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে প্রচারণায় অংশ নেবেন সবাই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আসছে নির্বাচনে কারা পাবেন শহীদ জিয়ার ধানের শীষ? নির্বাচন সামনে রেখে এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সভায় অংশ নেন বরিশাল, রাজশাহী, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। আমাদেরকে মেসেজ তারুণ্যের অহংকার একটি মেসেজ দিয়েছেন যে আমরা একটি পরিবার, এই পরিবার মনোনয়ন মনে করবেন আপনারা একটি সন্তান। আমরা আলোচনা করতে আসিনি, আমরা এসেছিলাম নেতার নির্দেশ শোনার জন্য। মনোনয়ন প্রত্যাশীদের সাথে কর্মী সমর্থক না আনার নির্দেশনা থাকলেও দুপুর থেকেই ভিড় জমে গুলশানের কার্যালয়ের সামনে। জেল, জুলুম, রিমান্ড, মামলা, হামলা সবকিছু মিলে আমরা চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা আমাদের কাজটা করেছি। দলের কাছে আমরা আবেদন করতে পারি। দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে কাজ করতে বলবেন, আমরা সেভাবে কাজ করব। দল যাকে মনোনীত করবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে, এমনটাই নির্দেশনা তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকেই মনোনয়ন দিবে, যেই ধানের শীষে প্রার্থী হবেন, তার পেছনে দলের সকল স্তরের নেতাকর্মী, সেটা সর্বোচ্চ স্থায়ী কমিটির থেকে শুরু করে একেবারে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক যে লড়াই আমরা অবতীর্ণ হয়েছি সেটিকে সফল করার জন্য কাজ করে যাব। ইস্পাত করিন অক্ষের কথা বলেছেন এবং লাভিং অ্যাফেকশন ফর ইউর পার্টি এই কথাও বলেছেন। এটা আমরা সবাই খুব আন্তরিকভাবে নিয়েছি। এতে আমিও যদি খোদা না আস্তা কিছুও না পাই, আমার কোনো দুঃখ নাই। নেতারা বলছেন কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিএনপি। সমস্ত চেয়ারম্যান খোঁজ খবর নিচ্ছেন, তৃণমূল পর্যায়ে খোঁজ, তার জনসম্পর্কটা, সে কতটা জনপ্রিয়, তার ব্যবহার এবং সব কিছু। কারণ আমাদের রাজনৈতিক কালচারটা পরিবর্তন করতে, একজন প্রার্থীকে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেটা এই মাসের মধ্যে। এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি 300 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকেও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা সভায় অংশ নেয়াদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মন্তব্য তার। শুভ মাহফুজের রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলা হচ্ছে। জাতীয় ঐক্য ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বৃহৎ নির্বাচনী জোট করার ইঙ্গিত দেন সালাউদ্দিন। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি,
তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি। এদিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রদ্ধা রাখতে হবে সবার মতের প্রতি। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। কারো কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া ভালো। এর আগে রিফর্ম সেমিনারে আমির খসরু মাহমুদ জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে বাংলাদেশ ব্যাংকে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব জানান, 64 জেলায় 300 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি এবং ভোট কক্ষ 2,44,649টি। এদিকে জোটের শরিক দলের প্রতীক ইস্যুতে আরপির সংশোধনী নিয়ে বিএনপি যে আপত্তি জানিয়েছে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিব। আর এনসিপি কোনো প্রতীক বেছে না নেওয়ায় ইসি স্ববিবেচনায় দলটির জন্য প্রতীক বরাদ্দ করবে। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় ইসি সচিব জানান, 64টি জেলার 300 আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। এর মধ্যে মোট ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে 2,44,649টি। তবে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য নেই বলে জানান তিনি। গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই। 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761 আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। এ সময় ইসি সচিব জানান, জোটবদ্ধ হলে ভোটের প্রতীকের বিষয়ে আরপিওর সংশোধনী নিয়ে যে আপত্তি তুলেছে বিএনপি তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আরও জানান, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই শেষ হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে তাদের প্রতীক শাপলা দিতে নানা টালবাহানা চলছে। শাপলা মার্কা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে যাবে বলে আশা তার। নিজেদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন সার্জিস আলম। আক্ষেপ করে বলেন, জুলাই সনদ এখনও অসম্পূর্ণ। অন্তর্বর্তী সরকারকে এ দায়বদ্ধতা পূরণ করে নির্বাচনের কথা চিন্তা করতে হবে। টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। জানান, জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের সই নেই। কোনো প্রতিষ্ঠারে স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না বলে সতর্ক করেন সার্জিস আলম। এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে
আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকারি, এনসিপি তো পরে, অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারে না। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ। একই সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার করল সরকার। সেই সাথে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বিষয়টি সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সমাপনী বৈঠক হয়। এতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। সমাপনী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্থার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন কমিশন সদস্যরা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাব তৈরি করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে সেই বিষয়টি উল্লেখ থাকবে। কমিশনের সদস্যরা জানিয়েছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হয়েছে। জুলাই আন্দোলনে রামপুরায় পুলিশের গুলিতে নিহত মায়া ইসলাম এবং তার ৬ বছর বয়সী নাতি মুসা গুলিবিদ্ধ হওয়ার মামলায় জবানবন্দি দিয়েছেন মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ১.৫ বছর পেরিয়ে গেলেও সন্তান সুস্থ হয়ে না ওঠায় উদ্বিগ্ন স্বজনরা। ছেলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আবেদন তাদের। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী এই পিতা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গুলিবিদ্ধ শিশু সন্তান বাসিত খান মুসাকে নিয়ে সোমবার হাজির হন তার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মুসাকে হুইল চেয়ারে করে নেওয়া হয় ট্রাইব্যুনালে। তবে শিশুটি এখনো কথা বলতে পারছে না। সাক্ষ্য শেষ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পুলিশের গুলিতে মা হারানো ও মাথায় গুলিবিদ্ধ শিশু সন্তানের পিতা মোস্তাফিজ। আমার ছেলে এই ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নই ছিল ও পাইলট হবে। এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। ১৯ জুলাই বাড্ডায় বাবার কাছে আইসক্রিম খাওয়ার বায়না ধরেছিল মুসা। দাদিকে নিয়ে বের হতেই বাড়ির গেটে গুলিবিদ্ধ হন দাদি মায়া ইসলামের সাথে। ঘটনাস্থলেই দাদি প্রাণ হারালেও ভাগ্যক্রমে বেঁচে যায় মুসা। বাকশক্তি হারিয়ে এখনো চিকিৎসাধীন ছোট্ট এই শিশুটি। রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় PW2 হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিত খান মুসা এবং তার মা মায়া ইসলাম। এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান 6 বছর বয়সী বাসিত খান মুসা, তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায়। তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের CMH-এ রাখা হয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। একই দিনে বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার 23.5 ঘন্টা পর সোমবার সকাল 11টা থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে চলছে ধীর গতিতে। দুর্ঘটনার পর এখনও আতঙ্ক রয়েছে জনমনে। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। কী কারণে এমন দুর্ঘটনা হলো তা তদন্ত করে আগামী 2 সপ্তাহের ভেতর প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। মুবাশির আহমেদের রিপোর্ট। বেয়ারিং প্যাড পরে একজন নিহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় 23 ঘন্টা পর সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল আবার শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে ফার্মগেট মেট্রো স্টেশনে। কোন ত্রুটিতে দুর্ঘটনা ঘটেছে তা খোঁজার চেষ্টা করছেন প্রকৌশলীরা। অতীতেও মেট্রো রেলের এই অংশে বেয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে মেট্রো রেল চালু হলেও এ নিয়ে আতঙ্ক রয়েছে জনমনে। যেহেতু এর আগেও আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটেছে, আর কালকে যেহেতু একটু বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে একটা মানুষের প্রাণ চলে গেল, তো এক্ষেত্রে আমার মনে হয় আমি একটু ভয় পাবো যে মেট্রো রেলে চড়তে। নাহলে বিদেশে উন্নত দেশে তো এই ধরনের ঘটনা ঘটে না, সুতরাং এখানে কাজের যথেষ্ট ত্রুটি আছে, আর ভবিষ্যতে যে এই ধরনের ঘটনা আবারও ঘটবে না এটার কোনো নিশ্চয়তা নেই। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদও দেন যাত্রীরা। আরও কিভাবে ভালো পদক্ষেপ নেওয়া যায় যেন জনসচেতনের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে, যেন জনসম্পৃক্ততা আরও বাড়া যায় এবং নিরাপদ একটা গন্তব্য যেন আমরা যেতে পারি, সেই যেন একটা ব্যবস্থা করে সরকারের কাছে দৃঢ় আকাঙ্ক্ষা করে। ব্যবস্থাপনা আসলে কি বলবো, ঠিক আছে, যার যার জায়গা থেকে যে শেষে যদি ঠিকমতো কাজ করে তাহলে তো সবকিছু ঠিকমতো চলবে। আসলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনারই উন্নয়ন দরকার, হ্যাঁ, এবং এটার জন্য আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে। রবিবার দুপুর 12টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আবুল কালাম নামে একজন পথচারীর মৃত্যু হয়। এরপরেই মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়েছিল। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মন্থা আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় বিশেষ সতর্কতা জারি করে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। বাংলাদেশে বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মন্থার কারণে অন্তত 50,000 উপকূলবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার সমুদ্র উপকূলীয় এলাকাগুলোয় সোমবার থেকেই ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। অন্ধ্রপ্রদেশের 26টির মধ্যে 23 জেলায় জারি হয়েছে আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সতর্কতা। সেই সাথে উড়িষ্যার 5 জেলা আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় একাধিক জরুরি বৈঠক করেছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর স্থানীয় প্রশাসন। উদ্ধার তৎপরতায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় 18 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগুচ্ছে। মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে এটি। স্থলভাগে আঘাত হানার সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার। ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে ফুলের সৌরভ। আশুলিয়া ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সিটি বিশ্ববিদ্যালয় আগামী 4 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীদের আটকে রেখে মারপিট ও জোর করে জবানবন্দি নেওয়ার অভিযোগ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির আলোচনা হয়েছে। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পর নিরাপত্তা কারণে হল ছাড়তে দেখা যায় সিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অনেককেই। হামলা নিয়ে দুপক্ষই একে অপরকে অভিযুক্ত করছে। আমাদের এক স্টুডেন্ট থুতু ফেলে, ওই থুতুটি ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে পড়ে।
ইভেন আমাদের স্টুডেন্ট ইনস্ট্যান্ট বাইক ব্রেক করে আমাদের ওই ড্যাফোডিল স্টুডেন্টকে ইনস্ট্যান্ট সরি বলছে। এই সরি বলার পরেও তারা আমাদের স্টুডেন্টদেরকে গায়ে হাত তুলেছে। গতকালকে রাত থেকে আমরা যেহেতু ভার্সিটির এই সাইডটাই থাকি, আমরা গতকালকে রাত থেকেই দেখতেছি যে আমাদের বিভিন্ন শিক্ষার্থীকে বেধড়ক মারতেছে। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে আমাদের যে ড্যাফোডিলের যে ছেলেপেলে থাকে হোটেল প্যারাডাইস, ওখানে তারা ইচ্ছাকৃতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সহিংসতার জন্য দায়ী করছে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে। আমাদের কাছে মনে হচ্ছে যে লেলি দিছে, এটার মূল কারণ হচ্ছে যে যদি 100-200 স্টুডেন্ট হামলা করতো সেক্ষেত্রে বলা যেত যে তারা হয়তো ম্যাচে আছে বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু ওদের গেট খুলে দেওয়া হয়েছে, হাজারে হাজারে ছেলে স্টুডেন্টরা আসছে, এসে এভাবে এত বাজেভাবে তাণ্ডব করে গেছে। এটা যদি আপনারা না দেখেন সচক্ষে তাহলে বুঝবেন না। এদিকে হামলার সময় আটক 11 শিক্ষার্থীকে এরই মধ্যে ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, আটক শিক্ষার্থীদের মারধর করে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে যখন ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে গেছে, একদল শিক্ষার্থী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমাদের যে হোস্টেল সেইটাকে তারা আক্রমণ করেছে। তারপরে তাদের মধ্যে এই রাতের বেলা কি অনেক কিছু হতে পারে, যেগুলো সব কিছু হয়তো আমরা এখনও জানিও না। তো ওই সময় কিন্তু আমাদের প্রক্টর মহোদয় ও সিটির প্রক্টরের সাথে কথা বলেছেন এবং আমরা খুবই চেয়েছি যে আপনারা আসেন, রাতেই আসেন, সমাধান করি। তো যেহেতু ওনারা দূরে থাকেন বা নানা কারণেই হয়তো ওনাদের আসা সম্ভব হয়নি, যে কারণে এটা কিন্তু একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান দুটির বিরোধ নিষ্পত্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন CST সম্প্রীতি জোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার থোয়াইচিং মংসাক। বিশেষ অতিথি ছিলেন CST রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান এবং নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন। আয়োজকরা জানান, এই জোট খুবি, শাক, লুসাই, পাংখোয়া, বম, খ্রিয়াং, ব্রো, গুর্খা, তঞ্জঙ্গা সহ ক্ষুদ্রতর জনগোষ্ঠী এবং ত্রিপুরা, মারমা, চাকমা এবং বাঙালি এই 14টি প্রধান জাতিসত্তার সবার সম্মিলিত প্রতিনিধিত্ব, সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সংবাদ সম্মেলনে সংগঠনের 19 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মংসাককে আহ্বায়ক, ইখতিয়ার ইবনকে সদস্য সচিব এবং পাই শিখই বার্মাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় ইঁদুরমারা নতুন ফাঁদ স্থানীয় কৃষকদের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে। এই ফাঁদ জীবিকা নির্বাহের পথ দেখিয়েছে অনেককে। উপজেলার সাইতারা গ্রামের 3 যুবক অভিনব এই ফাঁদ তৈরি করে প্রতিদিন গড়ে 40 থেকে 50টি ইঁদুর মারছেন। একদিকে জমির ধান ও গাছ রক্ষা করতে পারছেন কৃষকরা, অন্যদিকে ইঁদুর মেরে মাসে গড়ে 30,000 টাকা করে আয় হচ্ছে বাঁশের চোঙ্গার উদ্ভাবকদের। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবিতে বিস্তারিত। দেশের শীর্ষ ধান ও চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে ইঁদুরের কারণে প্রতি বছর বোরো ও আমন মৌসুমে শত শত মন ধান নষ্ট হয়। এমনকি ক্ষেতের ধান গাছও কেটে নষ্ট করে দেয় ইঁদুর। ধানের জমি বাঁচাতে কৃষকরা বছরের পর বছর নানা কৌশল ব্যবহার করে আসছেন। বেশ কয়েক বছর ধরেই স্থানীয় 3 যুবকের উদ্ভাবিত বাঁশের চোঙ্গা ফাঁদ ব্যবহার করে দারুণ সুফল পাচ্ছেন কৃষকরা। ইঁদুর নিধন করে প্রতি মাসে আয় হচ্ছে ওই যুবকদের। এই ইঁদুর আইস কয়েক বছর হাতে মানে এইভাবে ক্ষয়ক্ষতি করছে খুব। হ্যাঁ, মারিয়া উপকার আছে, অনেক উপকার আছে। এই ইঁদুর যুগ আমার তো তা আরো মানে বিশাল ক্ষয়ক্ষতি হইতো। প্রচুর ইঁদুর মারছে তারা, যে ইঁদুর মারছে তাতে অসংখ্য। এখন জানি না, আমি শুনতেছি যে তারা 50 টাকা করে একটা ইঁদুর মারা পায়। রক্ষা হচ্ছে কিন্তু কাটতেছে, ওই মরতেছে, ডেলি যেদিনে বসে বসাচ্ছে সেদিনেই মরতেছে। প্রতিদিনে 25-30টা করে মারতেছি। ধানে বীজ দিলে মরে না, ওলা আবার আসতেছে, আবার কাটতেছে। আমরা এই ফাঁদ তৈরি করে ইঁদুর একটা করে ইঁদুর মরলে 50 টাকা করে নিই। বাঁশের ফাঁদ ধান ঢুকি দিয়ে আমরা জমিতে বসাই, বিকালে বসাই, সকালে আবার সকাল হলে আমরা উঠাই। উপজেলাতেও এই পদ্ধতিতে ইঁদুর নিধনের প্রক্রিয়া চালু করা হবে বলে জানান চিরির বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা।
ইঁদুরগুলা মারার পরে ওনারা লেজটা সংরক্ষণ করতেছেন, আর এই সিজনটা শেষ হওয়ার পরে তারা এটা আমাদের অফিসে জমা দেন। এই হিসাবে দেখা যায় যে এটা হিসাব এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওনারা এই সিজনে কি পরিমাণ ইঁদুর ধরছিল। বাঁশের চোঙ্গার ফাঁদের উদ্ভাবক 3 যুবককে মৌসুম শেষে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি জঙ্গি বিমান ও একটি হেলিকপ্টার। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছে মার্কিন নৌবাহিনী। এমন সময় এই দুর্ঘটনা হলো যখন এশিয়া সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি মোটেই স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিমানবাহী মার্কিন রণতরী USS নিমিৎজের সুনির্দিষ্ট অবস্থান গোপন রেখে জানানো হয়েছে স্থানীয় সময় রবিবার দুপুর 2:45 মিনিটের দিকে একটি সি-হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পরিস্থিতি সামলে না উঠতেই মাত্র আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয় ওই রণতরীতে থাকা FA-18F সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধ বিমান। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য US প্যাসিফিক ফ্লিট। জানানো হয়েছে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্ঘটনায় পড়া বিমানগুলোর পাইলট সহ 5 আরোহীকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে, নির্দেশ তারেক রহমানের। দলীয় সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি নেতাদের। আরপিও নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি, স্ববিবেচনায় প্রতীক দেবে এনসিপিকে। শাপলা নিয়েই নির্বাচনে আসা সার্জিসের। আরও শক্তিতে এগিয়ে আসছে বন্থা, শ্রদ্ধা নাগাদ আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে। বৃষ্টি ছাড়া তেমন প্রভাবের শঙ্কা নেই বাংলাদেশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।